গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষল, কোথায় বৃন্দাবন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি মথুরা বৃন্দাবন সিরিজের নতুন আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো বৃন্দাবনে কাটানো প্রথম দিনের বিভিন্ন মন্দিরগুলো, যা আমরা যতটা সম্ভব ওই এক বেলার মধ্যে দর্শন করতে পেরেছি। আর তার আগেই বৃন্দাবন সম্বন্ধিত আসন্ন এপিসোডগুলি প্রথমেই নোটিফিকেশন পেতে হলে নিচের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। সকাল সকাল রেডি হয়ে গেস্ট হাউসে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম মন্দিরগুলি দর্শন করতে। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বৃন্দাবন যাত্রার প্রথম দিনকে বেরিয়ে এসেছি আমরা। এখন সকাল 8:30 বাজে। আমরা এখন নিধিবনের দিকে যাচ্ছি। ওখানে অনেক ধরনের মন্দির আছে, এখানে অলিতে গলিতে প্রচুর মন্দির। এবার আমরা কোনটায় যেতে পারছি বলতে পারছি না। আর বয়স্করা সাথে রয়েছে, রাশ আওয়ারটা এখনও শুরু হয়নি, ফাঁকা ফাঁকার মধ্যে এখনও যাচ্ছি। ঠান্ডা খুব একটা একদম বেশি নেই। দেখা যাক প্রথম মন্দিরটা কোথায় হচ্ছে, সঙ্গে থাকবেন। হাজার হাজার বছরের পুরনো এই শৈল্পিক কারুকার্য মণ্ডিত দালানগুলি দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের প্রথম মন্দিরটি দেখতে। বৃন্দাবনের খ্যাতনামা মন্দিরের মধ্যে এই মন্দির হলো একটি, রাধারমণ মন্দির। 1542 সনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। 16 শতকে ঔরঙ্গজেব যখন এখানকার মন্দিরগুলি ভাঙচুর করতে শুরু করেছিল, তখন এখানকার অনেক বিগ্রহ দেবতাকে স্থানান্তর করতে বাধ্য হয়েছিল এখানকার মানুষেরা। কিন্তু একমাত্র এই রাধারমণ লালজিই ছিলেন যাকে স্থানান্তর করা হয়নি। তিনি এই একই স্থানে বিরাজমান রয়েছেন। মন্দিরটি ভোর 5টায় খুলে যায় প্রাতঃ আরতির জন্য, তবে দর্শনের সময় সকাল 9টা থেকে 12টা আর 5:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। চলুন এখন মন্দিরের দিকে ঢোকা যাক। বৃন্দাবনের 7টি গোস্বামী মন্দিরের মধ্যে এটি একটি। শ্রী চৈতন্যদেবের শিষ্য ছিলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীজি। ভগবান থেকে বিচ্ছিন্ন বোধ করে তিনি নেপালের কালীগণ্ডকী নদীতে ডুবকি লাগাতে গিয়েই 12টি শালিগ্রাম শিলা পেয়েছিলেন। তারপর তিনি সেগুলো নিয়ে বৃন্দাবনে চলে আসেন। সেগুলো তিনি একটি বেতের ঝুড়ি দিয়ে ঢেকে রাখতেন। একদিন তিনি দেখেন যে ওই ঝুড়িতে 11টি শিলা রয়েছে আর বাইরে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। তখন থেকে তিনি ওই শিলাকে ঠাকুরজি হিসাবে পুজো করতে লাগলেন। সময়ের সাথে সাথে তিনি ঠাকুরজিকে সাজাতে, পোশাক পরাতে, স্নান করিয়ে সেবা করার ভীষণ ইচ্ছা প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণ পরে সেই ইচ্ছা পূরণার্থে ওই শিলা থেকে ত্রিভঙ্গ প্রতিমায় রূপান্তরিত হন, যা বর্তমানে শ্রী রাধারমণ লালজি নামে এই মন্দিরে পূজিত। বৈশাখী পূর্ণিমায় তার আবির্ভাবের দিনে যখন গ্যালনের পর গ্যালন দুধ দিয়ে প্রকাশ্যে স্নান করানো হয়, তখন ঠাকুরজির পিঠে ওই শালিগ্রাম শিলার উপস্থিতি ভক্তরা দেখার সুযোগ পান। আর বলা হয় নাকি বাকি 11টি শিলা শ্রী গোপাল ভট্ট স্বামীজির সমাধিস্থলে রাখা আছে, যা ওই মন্দিরেই একটি স্থানে রয়েছে। সেখানে জনসাধারণের এখন সহসা যাওয়া বারণ। রাধারমণের অর্থ হল শ্রী রাধার প্রেমিক। তার মুখে রয়েছে যেন এক রহস্যময় হাসি। বলা হয় যে এই প্রতিমার মুখ শ্রী গোবিন্দদেবজির সমান, বক্ষস্থল শ্রী গোপীনাথজির, আর চরণকমলটি শ্রী মদন মোহনজির সমান। তাই এখানে এই 3 দেবতার দর্শনের সমান ফল পাওয়া যায়। শোনা যায় জন্মাষ্টমী এই মন্দিরে সকালে পালিত হয়, কারণ এখানকার বিগ্রহ দেবতাকে বাল্যরূপ হিসেবে ধরা হয়। তাই রাত্রে শিশুদের জাগানো ঠিক নয় বলে সকালে পালিত হয়। দর্শন শেষে এখন মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পালা। মন্দির থেকে বেরিয়েই এ পথে আরেকটি মন্দির পড়ে, সেটি হলো শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির। মন্দিরটি 3-4 বছর হয়েছে নতুনভাবে তৈরি করা হয়েছে। ভিতরে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু
ও তার পাশে স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। এই মন্দিরে নাকি গোপাল ভট্টজি মন্ত্র দিয়ে আগুন ধরিয়েছিলেন, যা এখনও জ্বলছে। আর ওই অখণ্ড অগ্নি দিয়েই বিগত 477 বছর ধরে এই মন্দিরে দেবতার ভোগ তৈরি করা হচ্ছে। রাধারমনজি মন্দির খুব ফাঁকায় ফাঁকায় দেখে, মানে যতটা ফাঁকা ভাবতে পেরেছি, মানে হাঁটা চলা যাচ্ছে, খুব একটা ভিড় নয় দেখে এখন নিধিবন মন্দিরের দিকে আমরা যাচ্ছি। রাধারমনজি মন্দির সাথে বিষ্ণুপ্রিয়ার মন্দির সঙ্গে ছিল, এখন নিধিবন মন্দিরের দিকে যাচ্ছি। দেখি তার মাঝে অন্য কোনো মন্দির যদি পড়ে যেখানে আমরা ফাঁকায় ফাঁকায় দর্শনটা করে ফেলতে পারবো। এই পথেই আগে দেখা পেলাম আরেকটি ছোট্ট মন্দির, শ্রী গোপালজি মন্দির, যেখানে শ্রী জগন্নাথ ঠাকুরের দর্শন পেলাম বাইরের থেকে। আসলে এই মথুরা বৃন্দাবনে ছোট বড় মিলিয়ে প্রায় 5,500-এরও বেশি মন্দির রয়েছে, জায়গায় জায়গায় ছড়িয়ে। তাই কোথাও রাধাকৃষ্ণের দর্শন পাবেন না এমনটা সম্ভবই নয়। আমরা যে পথ ধরে যাচ্ছি, এই পথ ধরে আরেকটি বৃন্দাবনের খ্যাতনামা স্থান নিধিবন পড়ে। এখানে সবই পদযাত্রায় দেখা যায়, তাই ডিরেকশন বলুন বা ঠিকানা কোনোটাই আলাদাভাবে বলার নেই। রাধারমন মন্দির থেকে এভাবেই পথ ধরে আমরা সিকোয়েন্সিয়ালি আরও বড় বড় মন্দিরগুলি দর্শন করব। এরপরে এই রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা নিধিবনের দিকে। এখানে আপনারা ভেতরেই পুজোর জন্য থালি কিনে নিতে পারেন, আর জুতো রাখার জন্য ব্যবস্থা সামনেই আছে। এই নিধিবনের সাথে বৃন্দাবনের নামের সামঞ্জস্যতা রয়েছে। বৃন্দ মানে তুলসী আর বন মানে জঙ্গল। এই বৃন্দাবন আগে তুলসীর বনে ঘেরাই ছিল, আর এই নিধিবনে বনতুলসীর গাছ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। এই নিধিবনকে নিয়েই রয়েছে অনেক গল্প। বলা হয় যে শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে হাসি ঠাট্টায় শ্রী রাধা নাকি একবার রেগে গেছিলেন আর এই বনকে অভিশাপ দিয়েছিলেন। তাই তো সূর্যাস্তের পর কোনো পশু পাখি পোকা মাকড় এখানে থাকতে পারে না। এই গাছের নাম হচ্ছে বিমলা তুলসী। মন্দির যখন বন্ধ হয়ে যায় তখন এরা গোপী হয়ে রাধার সাথে কৃষ্ণের সাথে লীলা করে। ওই সময় কেউ একটা নাচগানি, একটা বাদল, কেউ আবার এরকমও গল্প আছে যে রাতে নাকি শ্রীকৃষ্ণ রাধা এবং গোপীরা রাসলীলার স্বর্গীয় নৃত্য পরিবেশন করেন। শ্রীকৃষ্ণের বাঁশি ও রাধার পায়ের ধ্বনিতে এখানকার বাতাস ভরে যায়। তাই তো এখানে নাকি 16,108টি গাছ রয়েছে, যাকে শ্রী রাধার সখীর সংখ্যা হিসাবে ধরা হয়। আর এই সখীরা প্রত্যেকে শ্রীকৃষ্ণের নমন করছে। তাই তো একমাত্র এখানকারই সব তুলসী গাছগুলি সোজা না, মাটির দিকে নিচু করে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছে। বলা হয় এই তুলসী গাছের দুটি পাতার ধরন রয়েছে। সোজা পাতাটি শ্রী রাধার রূপ, আর বাঁকা পাতাগুলি শ্রীকৃষ্ণের রূপ হিসেবে ধরা রয়েছে। আরও বলা হয় এখানকার মাটি খুললে শুধুই তুলসীর মূল বা শালিগ্রাম শিলা ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। এখানে সিঁড়ি দিয়ে নিচে নামলেই রয়েছে ললিতাকুণ্ড, যা এখন বন্ধ রয়েছে। সখী ললিতার রাসনৃত্যকালে তেষ্টা পাওয়ায় শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে 2 ঘা মেরে এই পুকুরটি তৈরি করেছিলেন।
সামনেই পড়বে স্বামী শ্রী হরিদাস গোস্বামীর সমাধিস্থল, যেখানে এতটা ভিড় রয়েছে। এর মধ্যেই যতটা পারছি দেখাবার চেষ্টা করব। এই জায়গা থেকেই নাকি স্বামীজি শ্রী বাঁকে বিহারীজি ত্রিভঙ্গ প্রতিমা মাটি থেকে পেয়েছিলেন, আর তারপর প্রায় 12 থেকে 13 বছর ধরে তিনি এখানেই ভজন কীর্তন করে গেছেন ও পরে এখানেই জীবন্ত সমাধি নিয়েছিলেন। তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ সেই তানসেনের গুরু ছিলেন। এজন্যই মন্দিরের দেওয়ালে বাঁকে বিহারীজির ছবি ভিন্ন রূপে টাঙানো রয়েছে। বন্ধুরা, বৃন্দাবনে এলে 3টি সতর্কতার কথা বলি। 1 হলো চশমা, পার্স, মোবাইল কিংবা ক্যামেরা খুব সাবধানে রাখবেন। 2 মন্দির দর্শন করবেন, তাই চপ্পল জাতীয় জুতো পরাটাই মঙ্গল, কারণ বারংবার খুলতে ও জুতো জমা রাখতে হবে। আর 3 সময়ানুবর্তিতা মানতেই হবে। এখানকার মন্দিরের নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে, নইলে কিন্তু ফটক বন্ধ পাবেন। এখন এর পরেই পথ ধরে চলতে থাকলে পড়বে রংমহল, যেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ রাস শেষে রাতের বেলায় বিশ্রাম করতেন। শোনা যায় যে এখানে কিছু খাবার, নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী প্রতিদিন সন্ধ্যায় রেখে ফটক বন্ধ করে দেওয়া হয়। পরের দিন পুরোহিতজি ফটক খুললেই ওই সব জিনিসগুলি ব্যবহৃত অবস্থায় পান। অদ্ভুত কিছু লীলার গল্প রয়েছে এই নিধিবন জুড়ে। সেখান থেকে এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। বর্তমানে জনভিড়ের কারণে ও গাছগাছালি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তায় এই নিধিবন এখন লোহার জালে মোড়া দর্শনার্থীদের জন্য। তবে অহরহ নিষ্কণ্ঠায় যাতায়াত করতে পারে শুধু এই বাঁদরেরা। আর বৃন্দাবনে শুধুমাত্র একটাই জায়গা খুঁজে পেলাম আমি, যেখানে বিনা দ্বিধায় অসাবধানে ভিডিও করতে পারছি, স্পেশালি এনাদের এতটা সামনের থেকে, কারণ এনাদের বৃন্দাবনে ছিনতাই কাণ্ড বিখ্যাত। এখন চলে এসেছি রাস উদ্যানে। এখানেই বলা হয় যে গোপীরা শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করতেন। এখানে সেই দৃষ্টিভঙ্গি অনুসারেই আপনারা অষ্টগোপীদের মূর্তিও দেখতে পাবেন। গ্রীষ্মকালে নিধিবন 5টা থেকে বেলা 12টা পর্যন্ত ও 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল 6টা থেকে 12টা ও 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এখন সামনে চলে আসছে বাঁশিচুরি রাধারানীর মন্দির। এরূপ নামকরণের পিছনে গল্পটি হলো যে একদিন রাধা কৃষ্ণের ওপর রেগে গিয়ে বাঁশি লুকিয়েছিলেন, কারণ শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে গিয়ে এতটাই হারিয়ে যেতেন যে সব কিছু ভুলে যেতেন। বাঁশি চুরি করার পর থেকেই তার নাম হয়ে গেছিল বাঁশিচুরি রাধা। এখান থেকে এগিয়েই সামনে পড়বে শ্রী জগন্নাথ গোস্বামীর সমাধি। তিনিও এখানে জীবন্ত সমাধি নিয়েছিলেন। আর তার পাশেই রয়েছে বাবা শ্রী পিঠল গোস্বামীর জীবন্ত সমাধি। আসলে এই শ্রী হরিদাস, জগন্নাথ গোস্বামী
ও পিঠল গোস্বামী শ্রী শ্রী রাধাকৃষ্ণ জাপেই জীবন অতিবাহিত করেছিলেন আর সর্বশেষে মোক্ষ লাভ করেছিলেন। এখানে তাদেরকে ও তাদের পরবর্তী সেবকদের মনে করেই বিভিন্ন ফলক সম্মানার্থে এই মন্দিরের বাইরে প্রাঙ্গণে সময়ান্তরে গড়ে তোলা হয়েছে। নিধিবন দেখা হয়ে গেছে। নিধিবন মন্দিরে ঢুকতে এবং বেরোতে আমাদের কোনো অসুবিধা হয়নি। শুধুমাত্র মন্দিরের আগে যেতে অনেকটা চাপা ঠাসা ভিড় ছিল, ছোট জায়গা, আর ওখানে ভিডিওটা খুব একটা অ্যালাউডও করে না। তবে আদারওয়াইজ এখন কোনো ভিড় হয়নি, তবে রাশ আওয়ারটা ধীরে ধীরে বাড়ছে। আমরা মোটামুটি ফাঁকার মধ্যে ঠাকুর দেখে বেরিয়ে আসতে পেরেছি। এই ছিল পুরো নিধিবনের দেবতা দর্শন। এখন বেরিয়ে যাওয়ার পালা। এরপরেই এই যে রাস্তা ধরে এসেছি সেটা ধরে বেরোলেই আমরা ডান হাতেই পাবো আরেকটি মন্দির, যার নাম শাহজি মন্দির। বন্ধুরা, বৃন্দাবনে এই বড় বড় মন্দিরগুলি দর্শনের ক্ষেত্রে টাইমিংটা কিন্তু খুবই জরুরি। মাথায় রাখবেন, বেশিরভাগ মন্দিরই বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকেল 4:30-5টার মধ্যে খোলে। তাই সেই সময়ের মধ্যেই আপনাদের দেবতা দর্শন করে নিতে হবে, নইলে কিন্তু মন্দিরের মূল ফটক বন্ধ পাবেন, আপনাদের সেই বেলাটা বৃথা হয়ে যাবে। শাহজি মন্দিরটি ইতালীয় সাদা মার্বেল পাথরের তৈরি, যা পুরোপুরি শ্রী রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। 1876 সালে লখনউয়ের দুই ব্যবসায়ী ভাই শাহ কুন্দন লাল ও শাহ ফুন্দন লাল তৈরি করিয়েছিলেন এই মন্দিরটি। এই মন্দিরটি রাধা ও কৃষ্ণের প্রেমকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। মন্দিরটিতে ইতালীয়, গ্রিক, কিছু মুঘল ও হিন্দু স্টাইল মেনে বানানো। এই মন্দিরের দালানটি 12টি কলাম বা পিলার দিয়ে নির্মিত, যেটি আকারে ঘূর্ণীয়মান। তাই একে অনেকে হিন্দিতে টেরে খাম্বেওয়ালে মন্দিরও বলে। এটি মনে হয় পুরুষ ও নারীর সম্পর্ককে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকাটাই দেখানোর উদ্দেশ্যে বানানো। এই মন্দিরের অভ্যন্তরে অবস্থিত রাধাকৃষ্ণকে অনেকে ছোটে রাধা রমণও বলে। মন্দিরটি খোলা থাকার সময় হলো সকাল 8টা থেকে 11টা ও বিকেল 5:30 থেকে 7:30। এই শাহজি মন্দির থেকে ওই এক পথেই বেরিয়ে এসে ডান দিক ধরে এগোলেই প্রাচীন মীরাবাই মন্দিরে চলে যাওয়া যাবে। 1524 থেকে 1539 সাল পর্যন্ত কৃষ্ণভক্ত মীরাবাই এখানেই ছিলেন। তারপর তিনি দ্বারকায় রণছড় মন্দিরের শ্রীকৃষ্ণ বিগ্রহের সঙ্গে মিলিত হয়ে গেছিলেন। তিনি রাজস্থানের মেড়তা বংশের রাজকুমারী ছিলেন, যিনি কৃষ্ণ সেবায় লীন থাকতেন। পরে বৃন্দাবনে এলে তিনি শ্রীকৃষ্ণের আরও সান্নিধ্য বোধ করেন। তারপরেই তিনি এখানে থেকে যান। এখানেই 1842 সালে ওই মীরাবাই মন্দিরটি স্থাপন করা হয় এবং মন্দিরটি পরিচালনা করছেন তার সেবকদের উত্তরসূরিরা, যারা ওই 15 শতক থেকেই সেবা করে আসছেন। মন্দিরটি খোলা থাকার সময়কাল হল সকাল 7:30 থেকে দুপুর 12টা ও পরে বিকেল 5টা থেকে রাত্রি 8টা। সামনেই চলে এসেছি শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে।
মন্দিরটি শ্রী চৈতন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ঐতিহ্যের অন্তর্গত। 1542 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন জীব গোস্বামী। পরে 1670 সালে ঔরঙ্গজেব বৃন্দাবনে হানা দেওয়ায় ওই বিগ্রহ দেবতাকেও জয়পুরে স্থানান্তরিত করতে হয়েছিল এবং পরে 1739 সালে তার পুনঃস্থাপনা এখানে করা হয়। 1596 সালে জীব গোস্বামীর অন্তর্ধানের আগে তিনি এই মন্দিরের গুরু দায়িত্ব তার প্রধান পুরোহিত শ্রীকৃষ্ণদাসের তত্ত্বাবধানে দিয়ে গেছিলেন। বর্তমানে তার বংশধররাই এই মন্দিরের পরিচালনায় রয়েছে। মন্দিরটি বৃন্দাবনের 7টি গোস্বামী মন্দিরের মধ্যে একটি, যেখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধার পাশে দামোদর রূপে পূজিত হন। বলা হয় যে বৃন্দাবনে বাসকালে শ্রীপাদ সনাতন গোস্বামী রোজ গোবর্ধন পর্বত পরিক্রমা করতে যেতেন, যা প্রায় 25 কিলোমিটার দীর্ঘ ছিল। কিন্তু বার্ধক্য অবস্থায় তার পরিশ্রম কমানোর জন্য শ্রীকৃষ্ণ তাকে গোবর্ধন পর্বতের একটি শিলা এনে দেন, যাতে তার পায়ের ছাপ ও বাঁশি ও গোমাতার পায়ের ছাপ বানিয়ে দিয়ে বলেছিলেন যে এই শিলার চারপাশে 4বার পরিক্রমা করলেই গোবর্ধন পরিক্রমার পুরো লাভ তিনি পাবেন। এই জন্য এই মন্দিরে ওই শিলাটি উপস্থাপনার পর থেকে মন্দিরের 4 পাক পরিক্রমা করার একটি প্রথা তৈরি হয়ে গেছে। মন্দিরটি খোলা থাকার সময় ভোর 4:30 থেকে দুপুর 1টা আর বিকেল 4:30 থেকে রাত্রি 9টা। বেলা 12টা প্রায় ছুঁই ছুঁই। আমাদেরও আর কোনো মন্দিরে গিয়ে ঠাকুরজি দেখার সুযোগ তেমন নেই এখন, তাই যেই পথ ধরে এসেছিলাম সেই পথ ধরেই গেস্ট হাউসে ফিরে যাওয়ার পালা। সেই পথেই পড়ল শ্রী রাধা ব্রিজরমন লালজির মন্দির, যা রাধারমন মন্দির থেকে নিধিবনের পথেই পড়ে। আগে দেখেছিলাম, ভেবেছিলাম ফেরার পথে সময় থাকলে দেখে নেব। ভেতরে সংকীর্তন চলছিল। সামনে রয়েছেন হনুমানজি, সীতারাম, শ্রী রাধাকৃষ্ণ, শঙ্কর পার্বতী, গণেশজি আর মা শক্তি। মন্দিরের মূল ফটক বন্ধ হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে এলাম। এই ছিল আমাদের বৃন্দাবনে কাটানো প্রথম সকালের অভিজ্ঞতা। বড়দের সাথে করে পায়ে হেঁটে হেঁটে ক্রমানুসারে আমরা এতটাই দেখতে পেরেছি, আর আশা করি আপনাদের ভালোভাবে দেখাতেও পেরেছি। শ্রী শ্রী রাধাকৃষ্ণের নামে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর নতুন দর্শকদের বলছি চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের জন্য চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।